আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইমন ভাই এখানে আছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। গত কয়েকদিন আগে নিউজটা যখন দেখলাম যে তিনি একটা রিড করেছেন, তখন আমার খুব ইচ্ছা ছিল যে এই মানুষটার সাথে আমার দেখা হয় কিনা। আমি গত প্রায় 6 মাস ধরে এই টপিকটা বেশ কয়েকটা টেলিভিশনে সুযোগ পেলে আমি বলি, এবং কয়েকদিন আগে একটা জায়গায় বলার পরে বেরোনোর সময় সেখানকার একজন কর্মকর্তা আমাকে হাতটা ধরলেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন এটি বলার জন্য, এবং বললেন যে এটা বলা দরকার। আপনি যে প্রশ্নটা করেছেন, ঢাকার মিরপুরে ঢাকার একটা ঐতিহ্যবাহী স্কুল আছে, মণিপুর হাই স্কুল। ঢাকার যে সমস্ত স্কুলগুলোতে অভিভাবকরা তার সন্তানদেরকে ভর্তি করতে চান, তার একটা বড় পছন্দের তালিকায় থাকে মণিপুর হাই স্কুল। এই স্কুলটার একসময় দেখাশোনা করতেন অথবা হর্তাকর্তা ছিলেন, তার নাম হচ্ছে কামাল আহমেদ মজুমদার, ঢাকার একজন আলোচিত পলিটিশিয়ান। এবং এই স্কুলে যুক্ত থাকার জন্য তিনি এক ধরনের যুদ্ধ করেছেন, আইনি যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, নানা কারণে। কারণটা কি? কারণটা হলো এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা যুক্ত থাকেন রাজনৈতিক পরিচয় নিয়ে, এই প্রতিষ্ঠানগুলো এক একটা সোনার ডিম পাড়া হাঁস, এবং যদি যুক্ত থাকা যায় তাহলে তারা যতই বলেন না কেন যে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য এই কাজটি করছি, আসলে সেখান থেকে যে ধরনের আর্থিকভাবে লাভবান হওয়া যায়, আপনি ঢাকা শহরে একটা শিল্প প্রতিষ্ঠান করে বিপুল টাকা বিনিয়োগ করে তার থেকে অনেক গুণ বেশি লাভবান হবেন। তার মানে হচ্ছে যে রাজনৈতিক সরকারের সময় এই ঘটনাগুলো অনেক জায়গায় উদাহরণ দেওয়া যাবে। তাহলে রাজনৈতিক সরকার আমাদের এখানে কি আসবে না? অবশ্যই আসবে। কিন্তু আমরা যদি কখনো সুযোগ পাই, এই সুযোগটা গ্রহণ করে যে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করার সুযোগটা যখন আমরা পেয়েছি, আমরা কি সেই কাজটি করেছি? আজকে যে সরকারটি আছে, এই সরকার কিন্তু একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে রাজনৈতিক সরকার নয়, কিন্তু এই সরকারটি নিয়ে আসার পেছনে সবথেকে ত্যাগ স্বীকার করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। অর্থাৎ শিক্ষার সাথে এই সরকারটার ওতপ্রোতভাবে একটা সম্পর্ক ছিল। দ্বিতীয়ত এই সরকারে যারা দায়িত্বে আছেন তার একটা বড় অংশই কিন্তু শিক্ষক। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সরকার শিক্ষার ক্ষেত্রে, এটি ছিল আমাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব গ্রহণ করার আগে আমরা দেখেছি সারা পৃথিবীতে তিনি যত বক্তৃতা করেন, সব থেকে বেশি বক্তৃতা করেন শিক্ষার্থীদের সামনে, তাদেরকে নানা রকমের স্বপ্ন দেখান। এটা আমরা কিন্তু জানি, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা করেন। তাহলে তারা দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কাজটা কি করা উচিত ছিল? শিক্ষার দিকে নজরটা দেওয়া উচিত ছিল। এবং শিক্ষার যে বহুমাত্রিক সমস্যা আছে, কেবলমাত্র আমাদের শিক্ষার গুণগত পরিবর্তন করা না, শিক্ষার ব্যয় এটি কমানো না, অনেক ধরনের সংস্কার এখানে প্রয়োজন ছিল। কিন্তু রাষ্ট্র সরকার এবং গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটি এলো, সে অনেক কিছু সংস্কার করার প্রয়োজন মনে করলো। রাজনৈতিক সংস্কার, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে সংস্কার, কিন্তু শিক্ষার ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, এটি এই সরকার অনুধাবন করলো না। এবং এই সরকার যে অবস্থায় আমাদেরকে রেখে যাচ্ছে, আপনি কি মনে করেন যে রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন, মণিপুর স্কুলে আরেকজন কামাল মজুমদার এসে এই স্কুলটার দখল করবে না? এই যদি কেউ বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের এখানে যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, এটা আসলে কিছুই হয়নি। এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই রাজনৈতিক উদ্দেশ্যটাকে এস্টাবলিশ করার জন্য তথাকথিত তাদের সংস্কারটা আমাদের প্রয়োজন, সংস্কারটা আমাদের দরকার, প্রয়োজন আছে এবং ছিল, কিন্তু সেটিকে টোপ হিসাবে ব্যবহার করে এই সরকার বা সরকারের ভেতরে যারা আছেন তারা কতগুলো এজেন্ডা বাইরের থেকে আমদানি করেছেন, এবং সেই এজেন্ডাগুলোকে আমাদের সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে এস্টাবলিশ করার জন্য তারা এই ধরনের কতগুলো মুখরোচক বক্তব্য সামনে নিয়ে এসেছে। আপনি গত 1 বছরে আমাদের প্রধান উপদেষ্টার শিক্ষা সম্পর্কে আমি কোনো বক্তব্য শুনিনি। আমি 3-0 কথা শুনেছি, উদ্যোক্তা হওয়ার কথা শুনেছি, অনেক কিছুই শুনেছি, কিন্তু শিক্ষার্থীদের সামনে কি তিনি একবারও কথা বলেছেন? একবারও কি তাদের সাথে বসেছেন? আমি তো মনে করি বাংলাদেশের জন্মের আগে এবং পরে গত 50 বছরে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে পেয়েছিলাম, তার নাম হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি
শিক্ষার ভেতর থেকে শিক্ষাকে বিকশিত করার জন্য শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, এটি সব থেকে তার বেশি বোঝার কথা এবং জানার কথা। কিন্তু সেই মানুষটাকে দায়িত্ব দিয়ে আমি তো তার কাছ থেকে শিক্ষা সংক্রান্ত কোনো কিছু পেলাম না। আমি পেলাম বন্দর লিজ দিতে হবে, আমি পেলাম রেল লিজ দিতে হবে, আমি পেলাম এই ধরনের বাণিজ্যিক যে ব্যাপারগুলো আছে, আমাদের প্রতিবেশী এবং দূরবর্তী দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে, আমি এই সরকারের আগ্রহের জায়গা দেখছি সেগুলো। তাহলে আমি যে গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করলাম, সেই গণঅভ্যুত্থানের ফলাফল আমাদের শিক্ষার্থীরা কি পেল? আমরা পেলাম না। এবং এই সুযোগটা কি আর আসবে? আমার ধারণা অদূর ভবিষ্যতে এই সুযোগটা আমরা পাবো না। একই সাথে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিলেন তারা তো সবাই ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। আপনি তাদের মুখে এখন পর্যন্ত এই যে এজেন্ডাটা নিয়ে আমরা কথা বলছি, অ্যাড্রেস করছি, এই ইস্যুটা তো এই ছাত্র নেতাদের নিয়ে আসার কথা। যে ব্যানারে আন্দোলনটা হয়েছিল মনে আছে? বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিয়ে গত 1 বছরে আপনি কি এদের কাছ থেকে একটা কথা শুনেছেন? ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে আপনি একটা কথা শুনেছেন? আমি শুনিনি। বরং আমি এই 1 বছরে কোনো বিনয় দেখিনি। শিক্ষা এবং শিক্ষার্থীদের ইস্যুতে আমি এদের মুখ থেকে একটা শব্দও শুনিনি। কেবল আমি শুনেছি অমুকের জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে, তমুককে তাকে উচ্ছেদ করে ফেলতে হবে। এবং সরকার এই যে সমস্যার কথাগুলো আমরা বলছি, তার আইন আছে, তার বিধি আছে, তার অমুক আছে, তমুক আছে, সরকার এগুলো প্রয়োগ করতে যায়নি। একটা দেশের সরকারের থেকে শক্তিশালী আর কেউ না, সরকারের থেকে শক্তিশালী কেউ নয়। আপনি যে প্রতিষ্ঠানগুলোতে এই অতিরিক্ত 30,000, 20,000, 10,000 ফি নেওয়া হচ্ছে, রিঅ্যাডমিশন ফি নেওয়া হচ্ছে, সরকার যদি চাইতো এগুলো কি বন্ধ হতো না? এটি কি আপনি বিশ্বাস করেন? যে দেশে মিডিয়া থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, গায়েবী মামলার ভয়ে পুরো দেশ যেখানে কাঁপছে, সবাই যেখানে তটস্থ, সেইখানে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার, যেখানে পলিটিক্যাল লিডাররা পর্যন্ত এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে নাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তার এত সাহস কি আছে সরকার নির্দেশ দিলে তিনি সরকারি নির্দেশ অমান্য করে এখানে অতিরিক্ত ফি আদায় করতে পারতেন? কখনো সেটি ছিল না। কিন্তু সরকার সেদিকে যায়নি। সরকার মনে করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে ধরে নিয়ে এসে জেলে ঢুকানো, মব ক্রিয়েট করে তাকে পেটানো, প্রতিষ্ঠান দখল করা, এটাই হচ্ছে সরকারের একমাত্র কাজ। এবং এই কাজটা করতে গিয়ে আমাদের ট্র্যাজেডি হচ্ছে এই জায়গাটায়, আমাদের অভিভাবকরা অসংগঠিত, আমাদের অভিভাবকরা সংগঠিত না। এটি নিয়ে কিন্তু অভিভাবকদের কাছ থেকে তারা হয়তো শক্তিশালী ভয়েস রেজ করা যেত, কারণ এই বিষয়টা প্রতি বছর আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু তাদের এই অসংগঠিত হওয়ার থাকার সুযোগটা ব্যবহার করছে সরকার। আমাদের যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলো সরকার নষ্ট করে ফেলল। আমরা আমাদের যে কপালের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে আমরা সহজে মুক্তি পাচ্ছি না।